ক্লাস 11 সেমিস্টার 2 চ্যাপ্টার 3। এই যে চ্যাপ্টার 3 এই অধ্যায়টার প্রথমে নাম দেওয়া হয়েছিল তোমার ফর্মস অফ গভর্নমেন্ট, মানে সরকারের বিভিন্ন ধরন। কিন্তু পরবর্তীকালে সেই ফর্ম অফ গভর্নমেন্ট নামটি পরিবর্তন করে নামটি দেওয়া হয়েছে তোমার টাইপস অফ গভর্নমেন্ট, মানে সরকারের বিভিন্ন ধরন। মানে হলো পৃথিবীতে যে কতগুলি রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্রগুলি কেমন ধরনের, যেমন গণতান্ত্রিক রাষ্ট্র, না সর্বাত্মকবাদী রাষ্ট্র, না তোমার কর্তৃত্ববাদী রাষ্ট্র। আবার এই ধরনের যে রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলোতে কেমন ধরনের সরকার রয়েছে, সেই সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক কেমন, বা সরকার গঠনের ক্ষেত্রে জনগণের ভূমিকা কি ভূমিকা পালন করে, সেই বিষয়গুলো নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হবে। চলো তাহলে আমরা প্রথমে কোশ্চেনগুলির মার্কস কিভাবে ডিস্ট্রিবিউশন করা হবে, মানে 2 নম্বরের সঙ্গে কি 4 নম্বর বা শুধু একটা 6 নম্বর কোশ্চেন পড়বে, ভেঙে ভেঙে কোশ্চেন হবে 2+4, বা শুধু তোমার হচ্ছে 6 নম্বর, এরকম প্রশ্নগুলো হবে, সেগুলো আমরা দেখে নিই। চল তাহলে মূল কোশ্চেন আলোচনায় বা প্রশ্ন আলোচনায় আসা যাক। দেখো তাহলে এখানে কোশ্চেনটা হচ্ছে গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের বৈশিষ্ট্য ও রূপগুলি বিশ্লেষণ করো। এইখানে তোমার কোশ্চেনে যে মার্কস সেটা দেওয়া আছে, গণতন্ত্র কাকে বলে তার জন্য 2 নম্বর, গণতন্ত্রের বৈশিষ্ট্য তার জন্য 4 নম্বর, এবং তোমার গণতন্ত্রের যে রূপগুলি আছে সেটার জন্য তোমার 6 নম্বর। তাহলে এইখানে এই অধ্যায় থেকে 6 নম্বরের কোশ্চেন পড়বে। 6 নম্বরে যদি কোশ্চেন পড়ে তাহলে গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের বৈশিষ্ট্য 2 এবং 4 মিলে 6 হতে পারে, বা গণতন্ত্র কাকে বলে গণতন্ত্রের রূপগুলি বিশ্লেষণ করো, সেখানেও কিন্তু 2+4 মিলে 6 হতে পারে, বা শুধুমাত্র গণতন্ত্রের বৈশিষ্ট্য লেখো, 6 নম্বরের জন্য পড়তে পারে। এই যে কোশ্চেনটা, টোটাল কোশ্চেনটা, এই কোশ্চেনটা বিভিন্নভাবে পরীক্ষায় আসতে পারে, সেইভাবে তোমাদেরকে এখানে তৈরি করে দেওয়া হয়েছে। দেখো তাহলে মূল আলোচনায় আসা যাক। প্রথমে এখানে গণতন্ত্রের একটু সংজ্ঞা দেওয়া আছে একজন রাষ্ট্রবিজ্ঞানীর। মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের মতে গণতন্ত্র হলো জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের শাসন। এইখানে ইংরেজিতে দেওয়া আছে গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল। এইখানে আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞাটা দেওয়া আছে গণতন্ত্র কাকে বলে। তারপর গণতন্ত্রের একটু অর্থ দেওয়া আছে, ব্যুৎপত্তিগত অর্থ। গণতন্ত্র শব্দটি এসেছে গ্রিক শব্দ ডেমোস এবং ক্রেটস থেকে। ডেমোস শব্দের অর্থ হচ্ছে জনগণ বা পিপুল, ক্রেটস শব্দের অর্থ হচ্ছে কর্তৃত্ব, শাসন বা ক্ষমতা। তাহলে ডেমোক্রেসি বা গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণের শাসন বা জনগণের কর্তৃত্ব। এটা গেল তোমার হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থে গণতন্ত্রের অর্থ। এইবার আছে গণতন্ত্রের বৈশিষ্ট্য। গণতন্ত্রের বৈশিষ্ট্য এখানে 8টা দেওয়া আছে। 6 নম্বর যদি পড়ে তাহলে 6টা লিখতে পারো, বা 8টা লিখলেও কোনো অসুবিধা নেই। যদি তার সঙ্গে গণতন্ত্র কাকে বলে তাহলে গণতন্ত্র এবং হচ্ছে গণতন্ত্রের বৈশিষ্ট্য 6টা লিখলেই হবে 6 নম্বরের জন্য। প্রথমে আছে প্রতিনিধিত্বমূলক সরকার। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলতে বর্তমানে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রকে বোঝায়। রাষ্ট্রের আয়তন ও জনসংখ্যা বিপুলভাবে বৃদ্ধি পাওয়ায় জনগণ সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ না করে প্রতিনিধির মাধ্যমে শাসন করে। এই কারণে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সৃষ্টি হয়েছে। প্রতিনিধি কাকে বলে? প্রতিনিধি বলতে জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচন করে, নির্বাচন করার পর সেই ব্যক্তি আইনসভায় বা পার্লামেন্টে গিয়ে বসে। তাহলে জনগণ এখানে প্রত্যক্ষভাবে আইনসভায় না গিয়ে পরোক্ষভাবে, মানে প্রতিনিধির মাধ্যমে রাজনৈতিক কার্যে অংশগ্রহণ করছে। এই যে প্রতিনিধির মাধ্যমে অংশগ্রহণ করাটাকেই বলা হচ্ছে তোমার প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা। এইখানে জনগণ সরকারি কাজে যে অংশগ্রহণ করছে না, প্রতিনিধির মাধ্যমে অংশগ্রহণ করছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে প্রতিনিধিত্বমূলক, বা যে সরকারটা গড়ে উঠছে সেটাকে বলা হবে তার প্রতিনিধিত্বমূলক সরকার। তারপর আছে প্রতিনিধি নির্বাচন। এই শাসন ব্যবস্থায় জনগণ সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে। এই জনপ্রতিনিধিরাই শাসন কার্য পরিচালনা করেন। জনগণ এই নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরোক্ষভাবে শাসন কার্যে অংশগ্রহণ করে। সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার বলতে যেখানে স্ত্রী, বর্ণ, ধর্ম, ধনী, নির্ধন সবাই 18 বছরের ঊর্ধ্বে
যেসব ব্যক্তিবর্গ তারা কিন্তু নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিকে নির্বাচন করে। এই প্রতিনিধিরা হচ্ছে শাসন কার্য পরিচালনা করে, দেশের বা রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করে। এই জনগণরা হচ্ছে তখন প্রত্যক্ষভাবে না গিয়ে পরোক্ষভাবে প্রতিনিধির মাধ্যমে শাসন কার্যটাকে পরিচালনা করছে। এই জন্য এটাকে বলা হচ্ছে তোমার প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে শাসন কার্য পরিচালনা। 3 দাগে আছে সংখ্যাগরিষ্ঠের শাসন। গণতন্ত্র প্রকৃতপক্ষে সংখ্যাগরিষ্ঠের শাসনে পরিণত হয়। প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে দেশের সকল মানুষ অংশগ্রহণ করতে পারে না। তাছাড়া যে সকল প্রতিনিধি নির্বাচিত হয় তাদের সকলেই শাসন কার্য পরিচালনা করেন না। যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলের নেতৃস্থানীয় সদস্যদের নিয়ে সরকার গঠিত ও পরিচালিত হয়। গণতন্ত্র জনগণের সমগ্র অংশের নয়, সংখ্যাগরিষ্ঠ অংশের শাসন। তার একটা দেশে সমস্ত জনগণ প্রতিনিধি নির্বাচন করছে। এই প্রতিনিধি নির্বাচন করতে গিয়ে দেখা যাচ্ছে যে প্রতিনিধিগণ সবচেয়ে বেশি আসন পেয়েছে তারা আইনসভায় যাচ্ছে, এবং যারা কম আসন পেয়েছে তারাও কিন্তু আইনসভায় যাচ্ছে। এইখানে যারা বেশি সংখ্যক আসন পেয়ে আইনসভায় যাচ্ছে তারাই কিন্তু একমাত্র সরকার গঠন করতে পারে। এই জন্য এখানে বলা হচ্ছে সংখ্যাগরিষ্ঠের শাসন। এই যে যারা বেশি সংখ্যক আসন পেয়ে আইনসভায় যাচ্ছে এবং যারা কম সংখ্যক আসন পেয়ে আইনসভায় যাচ্ছে সবাই কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি। শুধুমাত্র বা কেবলমাত্র যেসব প্রতিনিধিগণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে তারাই মাত্র সরকার পরিচালনা করবে। 4 দাগে আছে সংখ্যালঘু অধিকার সংরক্ষণ। গণতন্ত্রের শাসন কার্য কেবল সংখ্যাগরিষ্ঠের স্বার্থেই নয়, সর্বসাধারণের কল্যাণ সাধনের জন্য পরিচালিত হয় এবং সংখ্যালঘিষ্ঠের মতামত ও স্বার্থকেও গুরুত্ব দেওয়া হয়। এখনই বললাম কম সংখ্যক আসন পেয়ে যারা আইনসভায় যাচ্ছে তারা কিন্তু সরকার গঠন করতে না পারলেও তারা আইনসভাতে বিরোধী দলের ভূমিকা গ্রহণ করছে। এই বিরোধী দলের ভূমিকা গ্রহণ করার মাধ্যমে জনগণকে কিন্তু তারা সবসময় সচেতন রাখছে। সরকার কি খারাপ কাজ ভালো কাজ করছে সবসময় বিরোধী দল তাদেরকে জনগণকে সচেতন করে রাখছে। তার দেখা যাচ্ছে যে এখানে সংখ্যালঘিষ্ঠ প্রতিনিধি তাদেরও যেমন গুরুত্ব আছে, সংখ্যাগরিষ্ঠ যে প্রতিনিধি তাদেরও গুরুত্ব আছে। তাহলে সমস্ত জনপ্রতিনিধির এখানে আইনসভায় বা জনগণের কাছে একটা গুরুত্ব রয়েছে, সেখানে সংখ্যালঘিষ্ঠই হোক আর সংখ্যাগরিষ্ঠ হোক। 5 দাগে আছে অবাধ সুষ্ঠু নির্বাচন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এখানে নির্বাচন প্রক্রিয়াটি নিরপেক্ষভাবে পরিচালিত হয় যাতে রাষ্ট্রের সকল যোগ্য নাগরিক যে কোনো দলের প্রার্থী কিংবা যে কোনো দলের সদস্যপদ গ্রহণে সমান সুযোগ ভোগ করতে পারে। যখন 6 নম্বর অধ্যায়টি পড়ানো হয় তখন সেখানে যে প্রতিনিধি ও নির্বাচন যে অধ্যায়টি আছে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারে কিন্তু বলা হয়েছিল আমাদের ভারতবর্ষের যে নির্বাচন ব্যবস্থাটা সেটা কিন্তু নিরপেক্ষভাবে পরিচালিত হয়। এই নিরপেক্ষভাবে পরিচালিত হওয়ার অর্থটা হচ্ছে এটাই, সেখানে বা রাষ্ট্রে যারাই যোগ্য নাগরিক তারা কিন্তু তার নিজের পছন্দ অনুসারে প্রার্থীকে ভোট দিতে পারে, বা কোনো একটা বা কয়েকজন ব্যক্তি মিলে একটা রাজনৈতিক দলও গঠন করতে পারে। এই দিক দিয়ে কোনো নাগরিক যাতে অসন্তুষ্ট না হয় সেদিকে দৃষ্টি রাখা হয়েছে। এইটা কিন্তু একটা গণতন্ত্রের বৈশিষ্ট্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। মানে কোনো রকম বাধা বিপত্তি থাকবে না, মানুষরা সচেতনভাবে ভোট দিতে পারবে, জনগণরা প্রার্থী হিসাবে দাঁড়াতে পারবে, নির্বাচিত হতে পারবে। এলা কিন্তু সবাই অবাধ এবং সুষ্ঠু নির্বাচন বলে মনে করা হয়েছে। 6 দাগে আছে গণ সার্বভৌমিকতা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সরকারি কর্তৃপক্ষ জনগণের সম্মতির ভিত্তিতে গড়ে ওঠে এবং টিকে থাকে। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণ তাদের এই ক্ষমতা প্রয়োগ করে থাকে। এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কিন্তু জনগণ। জনগণের ক্ষমতা বা জনগণ ক্ষমতা প্রয়োগ করেই তা প্রতিনিধি নির্বাচন করে। এই প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে যে সরকারি কর্তৃপক্ষ সরকার তার নির্দিষ্ট সময়কাল পর্যন্ত শাসন করতে পারে। এটা শুধুমাত্র জনগণ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বলেই সম্ভব হয়। মানে গণতন্ত্রে জনগণই হলো সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। 7 দাগে আছে রাজনৈতিক সাম্য। রাজনৈতিক সাম্যের ভিত্তিতে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত। রাষ্ট্রনৈতিক সাম্য বলতে শাসন কার্যে সকলের অংশগ্রহণের সমান সুযোগ সুবিধাকে বোঝায়। নির্বাচন করা বা নির্বাচিত হওয়ার ব্যাপারে সকলে সমান সুযোগ সুবিধা ভোগ করবে।
রাজনৈতিক সাম্য বলতে কি? রাজনৈতিক সাম্য বলতে জনগণ যারা নির্বাচিত হচ্ছে বা নির্বাচিত করছে বা সরকারের সমালোচনা করছে, এই দিক থেকে একটা রাষ্ট্রের সকল ব্যক্তি বা জনগণ সমান ক্ষমতা ভোগ করছে এবং শাসন কার্যে জনগণরা অংশগ্রহণ করার জন্য যে সুযোগ সুবিধা সেটা সমানভাবে ভোগ করছে। এই জন্য এটা গণতন্ত্রের বৈশিষ্ট্য বলা যেতে পারে। 8 দাগে আছে দল ব্যবস্থা। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে সুষ্ঠুভাবে প্রতিনিধি নির্বাচনের জন্য দলপ্রথার অস্তিত্ব অপরিহার্য বলে বিবেচিত হয়। দলীয় ভিত্তিতে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হলে নাগরিকগণ বিভিন্ন দলের আদর্শের পরিপ্রেক্ষিতে পছন্দমতো দলীয় প্রার্থীকে ভোট দিতে পারেন। তারপর যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলেই সরকার গঠন ও পরিচালনা করে। তা গণতান্ত্রিক বা প্রতিনিধিত্বমূলক যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থার মূল যে বিষয়টা সেটা হচ্ছে দল ব্যবস্থা। দল ব্যবস্থা হচ্ছে একটি গণতন্ত্রের মূল ভিত্তি। দল ব্যবস্থায় সব দলই তো আর সরকার গঠন করতে পারবে না। যে দল সবচেয়ে বেশি আসন পাবে, মানে সংখ্যাগরিষ্ঠ আসন পাবে, সেই দল সরকার গঠন করবে। এবং যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে না, মানে সংখ্যালঘিষ্ঠ আসন পাবে, সেই দল কিন্তু আইনসভায় বিরোধী দলের ভূমিকা পালন করবে। এই বিরোধী দল সবসময় সরকারের আলোচনা করে সরকারকে নির্দিষ্ট পথে শাসন করতে বাধ্য করবে। এটা গণতন্ত্রে একমাত্র সম্ভব। এই জন্য গণতন্ত্রের মূল বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো দল ব্যবস্থা। তারপর আছে গণতন্ত্রের রূপ। মানে এটা একটা অন্য কোশ্চেন। গণতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করলাম। গণতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করার পর তারপরে যে কোশ্চেনটা ছিল, গণতন্ত্রের বিভিন্ন রূপগুলি আলোচনা করো। সেই কোশ্চেনটার অ্যান্সার এইটা, গণতন্ত্রের বিভিন্ন রূপ। অধ্যাপক গার্নার সরকার গঠনের উপর ভিত্তি করে গণতন্ত্রকে দুভাগে ভাগ করেছেন। সরকার গঠনের উপর ভিত্তি করে দুভাগে ভাগ করেছেন। একে আছে প্রত্যক্ষ গণতন্ত্র, দুই আছে পরোক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্র বলতে এটা কি? যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সমস্ত নাগরিকরা প্রত্যক্ষভাবে মিলিত হয়ে দেশের শাসন কার্য পরিচালনা করে তাকে প্রত্যক্ষ গণতন্ত্র বলা হয়। বর্তমানে সুইজারল্যান্ডে 4টি ক্যান্টন এবং অর্ধ ক্যান্টনে ও মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি স্থানীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানে এইরূপ গণতন্ত্র দেখতে পাওয়া যায়। এই ধরনের শাসন ব্যবস্থাকে অংশগ্রহণকারী গণতন্ত্র বলা হয়। তাহলে যে শাসন ব্যবস্থায় জনগণরা প্রত্যক্ষভাবে সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ করবে, সরকার পরিচালনায় নিজেকে অংশগ্রহণ করাবে, তাকেই তোমার বলা হবে প্রত্যক্ষ গণতন্ত্র ব্যবস্থা। এই প্রত্যক্ষ গণতন্ত্র ব্যবস্থা বর্তমানে সুইজারল্যান্ডের কয়েকটি ক্যান্টনে বা অর্ধ ক্যান্টনে বা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বায়ত্তশাসনমূলক ব্যবস্থায় যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে এই গণতন্ত্র বা প্রত্যক্ষ গণতন্ত্র লক্ষ্য করা যায়। দুই আছে পরোক্ষ গণতন্ত্র। পরোক্ষ গণতন্ত্র হলো এমন একটি শাসন যেখানে জনগণ প্রত্যক্ষভাবে শাসন কার্যে অংশগ্রহণ করে না। জনগণ নির্দিষ্ট সময়ের জন্য কিছু ব্যক্তিকে নির্বাচিত করে, সেই প্রতিনিধিরাই দেশ শাসন করে। তাই পরোক্ষ গণতন্ত্রকে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলা হয়। পরোক্ষ গণতন্ত্র দেখতে পাওয়া যায় তোমার হচ্ছে গ্রেট ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা প্রভৃতি রাষ্ট্রে। প্রত্যক্ষ গণতন্ত্রের ঠিক বিপরীত অবস্থা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। পরোক্ষ গণতন্ত্র বলতে যেখানে জনগণ সরাসরি সরকারি কাজে অংশগ্রহণ করে না। জনগণ কি করে? প্রতিনিধি নির্বাচন করে। সেই প্রতিনিধিরা জনগণের হয়ে শাসন কার্যে বা সরকারের কাজে অংশগ্রহণ করে, তাকে তোমার বলা হবে পরোক্ষ গণতন্ত্র। মানে জনগণ সরাসরি অংশগ্রহণ করতে পারছে না সরকারি কাজে, পরোক্ষভাবে করছে, প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণ করছে, তাই তাকে বলা হবে তোমার পরোক্ষ গণতন্ত্র। এই পরোক্ষ গণতন্ত্র দেখতে পাওয়া যায় তোমার হচ্ছে গ্রেট ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, আমাদের ভারতবর্ষ, এই রাষ্ট্রগুলোতে পরোক্ষ গণতন্ত্র দেখা যায়। তারপরে আছে তোমার আবার সরকার পরিচালনার দৃষ্টিকোণ থেকে গণতন্ত্রকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। একটা উদারনৈতিক বা বুর্জোয়া গণতন্ত্র, আর হচ্ছে সমাজতান্ত্রিক গণতন্ত্র। উদারনৈতিক গণতন্ত্র জিনিসটা কি? উদারনৈতিক গণতন্ত্র বলতে এক বিশেষ রাজনৈতিক ব্যবস্থাকে বোঝায় যেখানে উদারনৈতিক ভাবধারা, চিন্তা ও দর্শনের সমন্বয়ে সাধন ঘটে। গণতান্ত্রিক পদ্ধতিতে উদারনৈতিক ধ্যান ধারণার প্রয়োগ ঘটানোকেই এই শাসন ব্যবস্থার মূল লক্ষ্য। বিশ্বের প্রায় সকল ধনতান্ত্রিক রাষ্ট্রগুলোই উদারনৈতিক গণতন্ত্র স্বীকৃতি লাভ করেছে। আনুমানিক সপ্তদশ শতাব্দীতে উদীয়মান পুঁজিবাদী শ্রেণী যে রাজনৈতিক মতাদর্শকে অস্ত্র করে
সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল তাকেই উদারনৈতিক গণতন্ত্র বলা হয়। এই উদারনৈতিক গণতন্ত্র গ্রেট ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি রাষ্ট্রে দেখা যায়। উদারনৈতিক গণতন্ত্র বলতে একটা রাজনৈতিক ব্যবস্থাকে বোঝানো হয়েছে। এই উদারনৈতিক গণতন্ত্র বলতে উদারনীতির সঙ্গে গণতন্ত্রকে একটা যোগাযোগ স্থাপন করছে, তাকেই বলা হবে তোমার উদারনৈতিক গণতন্ত্র। সকল ধনতান্ত্রিক বা পুঁজিপতি বা অর্থনৈতিক থেকে সমৃদ্ধশীল যেসব রাষ্ট্রগুলো, সেগুলোতে সবগুলোতেই তোমার উদারনৈতিক গণতন্ত্র ব্যবস্থাটা দেখা যায়। এই যে উদারনৈতিক গণতন্ত্রটা, এটা তোমার সামন্ততন্ত্রকে আটকানোর জন্য পুঁজিপতি শ্রেণীরা আনুমানিক 17 শতকে এই অস্ত্রটার উদ্ভব করেছিল। এই অস্ত্রটার নাম হচ্ছে তোমার উদারনৈতিক গণতন্ত্র। এটা তোমার গ্রেট ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি রাষ্ট্রে দেখা যায়। তারপর দুই দেখা যাচ্ছে সমাজতান্ত্রিক গণতন্ত্র। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অপর একটি উল্লেখযোগ্য দিক হলো সমাজতান্ত্রিক গণতন্ত্র। সমাজতান্ত্রিক গণতন্ত্র হলো মূলত উদারনৈতিক গণতন্ত্রের বিপরীত অবস্থা, যা এটি সম্প্রতি ও আধুনিক ধারণা। এরূপ শাসনতান্ত্রিক মতাদর্শ মার্ক্সবাদ ও লেনিনবাদকে কেন্দ্র করে গড়ে উঠেছে। মার্ক্সবাদ অনুসারে সমাজতান্ত্রিক গণতন্ত্র বলতে বোঝায় পুঁজিবাদ থেকে সাম্যবাদে উত্তরণের মধ্যবর্তী পর্যায়। একমাত্র সর্বহারা শ্রেণীর হাতে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হলেই সমাজতান্ত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত হবে বলে তারা মনে করেন। সমাজতান্ত্রিক গণতন্ত্র গণপ্রজাতন্ত্রী চীন, কিউবাতে দেখা দেয়। তাহলে সমাজতান্ত্রিক গণতন্ত্রটা হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার আরেকটা উল্লেখযোগ্য দিক, যেটা হচ্ছে তোমার উদারনৈতিক গণতন্ত্রের একটা বিপরীত ব্যবস্থা, যেটা হচ্ছে তোমার আধুনিক সাম্প্রতিক ধারণা। এই সমাজতান্ত্রিক যে গণতন্ত্রটা, এটা মূলত মার্ক্সবাদ বা লেনিনবাদকে কেন্দ্র করে গড়ে উঠেছে। মার্ক্সবাদীরা যে সমাজের স্তর বিন্যাস করেছিলেন, মানে বিভিন্ন সেই সমাজের স্তর বিন্যাসের প্রথম পর্যায়ে ছিল তোমার হচ্ছে আদিম সাম্যবাদী সমাজ, তারপর ছিল দাস সমাজ, তারপর সামন্ততান্ত্রিক সমাজ, তারপর পুঁজিবাদী সমাজ, তারপর হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ, এবং তারপর হচ্ছে আবার সাম্যবাদী সমাজ। এইভাবে স্তর বিন্যাস করেছিলেন সমাজের। সেইখানে পুঁজিবাদ থেকে সাম্যবাদে আসার জন্য যে মধ্যবর্তী পর্যায়টা, সেই মধ্যবর্তী পর্যায়টাই হলো তোমার সমাজতান্ত্রিক গণতন্ত্র, যেটা তোমার কিউবা এবং হচ্ছে চীনে দেখা যায়। তারপর একটা উপসংহার দিতে হবে। উপসংহার তোমার বলা আছে, পরিশেষে বলা যায় যে উপরিক্ত গণতন্ত্রের সংজ্ঞা ও বিভিন্ন রূপগুলির আলোচনা থেকে এই ধারণা স্পষ্ট যে গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠ জনগণের শাসন। এখানে সংখ্যালঘিষ্ঠ জনগণ নিজ নিজ কৌশলে সংখ্যাগরিষ্ঠকে পরিচালনা ও নিয়ন্ত্রণ করে থাকে। ঠিক আছে, এইভাবে তোমার হচ্ছে গণতন্ত্রের যে বৈশিষ্ট্যগুলো, গণতন্ত্রের যে রূপগুলো যেগুলো আছে, সেগুলো আলোচনা করলাম। পড়বে, দেখবে, বুঝতে পারবে, সহজ আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আজ এ পর্যন্তই। তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।